ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য কিভাবে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করবো, যেখানে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহৃত হয়, সেটি একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি হচ্ছে এক কথায় প্রিসাইডিং অফিসারের রক্ষা কবচ, এবং এই ডায়েরির বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আছে যেগুলি আপনার কলমের একটি খোঁচাতে ওই বুথে কিন্তু রিপোল হতে পারে। সেই কারণে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করাটা প্রচণ্ড যত্নবান হয়ে কিন্তু করতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে। এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো নো নীল এই সমস্ত করে বেরিয়ে গেলে ভিডিওটি খুব ছোট করে দেওয়া যায়, কিন্তু আমি যত রকমের পরিস্থিতি হতে পারে তার সাপেক্ষে কীভাবে প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করবেন ডিটেলস আপনাদের সাথে ডিসকাস করব। এবং এটা যদি ভালো করে আপনি বুঝে নিতে পারেন তাহলে ভোটের ম্যাক্সিমাম কাজটা কিন্তু আপনার নখদর্পণে এসে যাবে। কারণ যত রকমের ফর্ম আপনি ফিল আপ করবেন তার সাথে এই প্রিসাইডিং অফিসারের ডায়েরির কিন্তু সম্পর্ক থাকবে। আমি সমস্ত বিষয়গুলো টাচ করে যাব, তাহলে টোটাল বিষয়টাই কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাবে। তো এখানে প্রথমে দেখুন যেটা বলছে, নেম অফ দি কনস্টিটিউয়েন্সি, মানে এক্ষেত্রে বিধানসভা ক্ষেত্র যেখানে আপনি ভোট করতে গেছেন, তো তার নামটা আপনাকে বড় হাতের ইংরাজিতে লিখতে হবে। তা আপনি লিখলেন 277 দুর্গাপুর পশ্চিম। ডেট অফ পোল, যেদিন আপনি ভোট নেবেন সেই দিন, তার তারিখ এখানে দিলেন। তারপরে বুথের নাম এবং নাম্বার 123 বেনাচিতি এফপি স্কুল। এবার হচ্ছে আপনার বুথটা কীরকম জায়গায় অবস্থিত। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যালয়গুলি বুথ হয়, তো আমরা গভর্নমেন্টটা লিখে দেবো বা গভর্নমেন্ট জায়গাটা টিক দিয়ে দেবো। এবার অনেক ক্ষেত্রে হয় দেখবেন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো স্কুল কলেজ নেই হয়তো, সেক্ষেত্রে কোনো বিয়ে বাড়ি ভাড়া নিয়ে বা কোনো পাবলিকের বাড়ি ভাড়া নিয়ে বুথ করা হয়েছে, তখন আমরা প্রাইভেট বিল্ডিংটা টিক দেবো বা পাশে লিখে দেবো। আবার দেখবেন ভারতবর্ষের এমন কিছু ফাঁকা জায়গা আছে যেখানে ঘরবাড়ি নেই বা সেরকম বুথ করার মতো পরিস্থিতি নেই, সেখানে দেখবেন টেম্পোরারি স্ট্রাকচার করে বাঁশ প্যান্ডেল ইত্যাদি খাটিয়ে বুথ করা হয়। তো সেই সমস্ত যদি সেরকম যদি বুথ হয় সেক্ষেত্রে আমরা টেম্পোরারি স্ট্রাকচারটা উল্লেখ করবো। বেশ, এবার 4 নম্বর হচ্ছে নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি, অর্থাৎ আপনি যে বুথে ভোট নিচ্ছেন স্থানীয়ভাবে কোনো পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে কিনা। এটা আগে হতো, ইদানিং আর এটা হয় না, কারণ এখন যদি কোনো কারণে সমস্যা হয় আমরা ফোন করে দিই, তো সেক্টর অফিসারকে, সেক্টর অফিসার ডিসি থেকে রিজার্ভ থেকে পোলিং পার্সোনেল পাঠিয়ে দেয়। তো এখন এটা হয় না, এটা আপনি নীল করবেন। 5 নম্বর পয়েন্টটা বলছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দি অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার। দেখুন, আপনারা মোট 4 জন ভোট করতে যাবেন। এবার আপনাদের 4 জনের মধ্যে যদি কেউ অ্যাবসেন্ট হয় বা অসুস্থ হয়, তার জন্য আপনাকে কিন্তু আবার পোলিং পার্সোনেল অ্যাপয়েন্ট করতে হবে। যদি সেরকম কোনো ঘটনা না ঘটে আপনি নীল লিখবেন, যেটা আমি নীলকালিতে লিখেছি। এবার ধরুন যাদের ক্ষেত্রে দেখবেন ডিসিতে গিয়েই দেখবেন একজন অ্যাবসেন্ট, তখন রিজার্ভ থেকে একজনকে নিয়ে আপনাকে যেতে হয়, সেক্ষেত্রে আপনি সংখ্যাটা লিখবেন 1 অ্যাবসেন্ট ফ্রম ডিসি, অর্থাৎ ডিসি থেকেই আপনাকে তাকে তুলতে হয়েছে। আবার দেখবেন ভোটের আগের দিন সন্ধ্যেবেলা অনেকে অসুস্থ হয়ে পড়ে, তখন সেক্টর অফিসারকে ফোন করে আবার রিজার্ভ থেকে পার্সন আনতে হয়, বা ভোট চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়ে, তো যদি এরকম রিপ্লেস একজনকে করতে হয় সেক্ষেত্রে লিখবেন 1 ইলনেস ডিউরিং P-1 ডে কিংবা পোল ডে, যেমন ঘটনা ঘটবে তেমন লিখবেন। বেশ, এরপরে কিছু সংখ্যা লেখার ব্যাপার আছে, যেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন, নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড। নর্মালি কন্ট্রোল ইউনিট একটাই ব্যবহার করা হয়। যদি কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট, খারাপ হলে যটা ব্যবহার করেছেন সেই সংখ্যা লিখবেন। যদি খারাপ হওয়ার জন্য দুটো ব্যবহার করেন তখন দুটো লিখবেন, তখন কন্ট্রোল ইউনিটের নাম্বার পাশে কমা দিয়ে আর একটা লিখবেন। তেমনি একই রকম ব্যালট ইউনিট নর্মালি একটা ব্যবহার হয়, কিন্তু একটা ব্যালট ইউনিট তখনই ব্যবহার হবে যদি নাম্বার অফ ক্যান্ডিডেট নোটাকে নিয়ে 16টা হয়। যদি নাম্বার অফ ক্যান্ডিডেট 16-র বেশি হয় সেক্ষেত্রে 17 থেকে 32 পর্যন্ত আবার যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যালট ইউনিট ব্যবহার হবে দুটো। এটা আপনারা অনেকেই জানেন, বা না হলে এটা জেনে রাখুন। তো যদি আপনার ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে ব্যালট ইউনিট আমরা দুটো ব্যবহার হবে, তখন 2 লিখবেন এবং সংখ্যা দুটোই লিখবেন কমা দিয়ে। আবার যদি এমন হয় ব্যালট ইউনিট খারাপ হয়ে গেল, রিপ্লেস করতে হলো, তখনও আপনাকে 2 লিখতে হবে, কমা দিয়ে দুটো সংখ্যা লিখে দেবেন। যেমন যেমন পরিস্থিতি হবে তেমন লিখবেন। এবারে নাম্বার অফ পেপার সিল ইউজড। পেপার সিল মানে গ্রিন পেপার সিল, যেটা কন্ট্রোল ইউনিটের একদম ভেতরে প্রথম যে সিলটা আপনারা করেন সেই ছিদ্রর মধ্যে দিয়ে ঢুকিয়ে, সেই পেপার সিল একটাই ব্যবহার হবে, একটা লিখবেন। সেই যে পেপার সিলটা ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার কত, সিরিয়াল নাম্বার লিখবেন, আমি এখানে লিখে দিয়েছি। এবার আসছে স্পেশাল ট্যাগ, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যেটা আমরা বলি, যেটা আপনার কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটনের চারদিকে 4 চৌকো আকারের হয়, মাঝখানটা গোল পাড়া ওভাল শেপের কাটা থাকে, যার মধ্যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটনটা বেরিয়ে থাকে। তো সেই স্পেশাল অ্যাড্রেস ট্যাগ কটা আপনাকে দিয়েছে
স্পেশাল ট্যাগ আমরা সাধারণত দুটো দেয়, তাহলে দুটো দিয়েছে, আপনি দুটো নাম্বার লিখে দিলেন এত থেকে এত। এবার ব্যবহার করবেন একটা, তাহলে নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড একটা, কোনটা ব্যবহার করেছেন, প্রথমটাই ব্যবহার করা হয়, তাহলে প্রথমটা সংখ্যাটা আমি দেখুন নাম্বারটা লিখেছি, আর কোনটা ফেরত দিয়েছি না দ্বিতীয়টা ফেরত দিয়েছি সেটা লিখেছি। এবার যদি আপনার কোনো কারণে কন্ট্রোল ইউনিট খারাপ হয়, যদি আরেকটা আনতে হয়, তখন দুটি ব্যবহার লিখবেন, তখন ফেরতটা নীল হবে, যেমন হবে তেমন লিখবেন। স্ট্রিপ সিল মানে আপনারা জানেন একদম কন্ট্রোল ইউনিট সিল করার পর বাইরে চারদিকে গোল করে ঘুরিয়ে যে ABCD লেখা স্ট্রিপ সিলটা আপনারা যেটা আঠা দিয়ে তুলে চেটাতে হয়, অনেকেই এটা গন্ডগোল করে ফেলেন, ABCDটাকে নিয়ে সমস্যা হয়। তো সেই স্ট্রিপ সিলও আপনাদেরকে দুটো সাপ্লাই দেবে, একটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে সাপ্লাই দিয়েছে দুটো, সিরিয়াল নাম্বার লিখেছি এত থেকে এত, ব্যবহার করেছি একটা, প্রথমটা ব্যবহার করেছি, দ্বিতীয়টা ফেরত দিয়েছি। ঠিক যেমন তেমন লিখবেন। যদি কোনো কারণে কন্ট্রোল ইউনিট খারাপ হওয়ার জন্য দুটো ব্যবহার করেন, এখানে 2 লিখবেন, ফেরত সেখানে নীল হবে। এবার ভিভিপ্যাটও সে একই গল্প, একটাই ব্যবহার করা হয়েছে, তার নাম্বার লিখবেন। যদি কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে তখন নাম্বারটা 2 লিখবেন, সংখ্যাটা 2, দুটো নাম্বার পাশে কমা দিয়ে লিখে দেবেন। বেশ, এবার হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট। দেখুন, পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করা আর পোলিং এজেন্ট প্রেজেন্ট থাকা দুটো এক জিনিস নয়, এটা ভালো করে বুঝতে হবে। পোলিং এজেন্ট কতজন ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট করেছে এটা আপনারা জানতে পারবেন ডিসি থেকে আপনাদেরকে একটা এজেন্টদের স্পেসিমেন্ট সিগনেচার শিট দেবে। দেখুন আমি পাশে লিখে দিয়েছি স্পেসিমেন্ট সিগনেচার শিট। সেটা কী জিনিস না, ধরুন আপনার বুথে মোট 15 জন ক্যান্ডিডেট নোটাকে নিয়ে, এবার দেখবেন কিছু ক্যান্ডিডেট থাকে নির্দল, তারা দেখবেন ইনঅ্যাক্টিভ আর কি, এক কথা তাদের কোনো এজেন্ট ফেজেন্ট তারা দেয়ও না, কিছুই নয়। তো তাদের দেখবেন ওই স্পেসিমেন্ট সিগনেচারে তাদের নামটাম কিছু থাকবে না। এবার ধরুন ওই 15 জন টোটাল ক্যান্ডিডেটের মধ্যে 7 জনাকার ওই স্পেসিমেন্ট সিগনেচার শিটে এজেন্টের সই অ্যাটেস্টেড করা আছে। তার মানে ওখান থেকে আপনি বুঝতে পারবেন কতজন ক্যান্ডিডেট তাদের এজেন্টকে নিয়োগ করেছে। এবার ধরুন সেরকম 7 জন ক্যান্ডিডেট আছে, তাহলে আপনি সেই সংখ্যাটা এখানে লিখবেন 7। এই সংখ্যাটা পাবেন স্পেসিমেন্ট সিগনেচার শিট থেকে, এইটা ভালো করে বুঝুন। এবং এটা সেই জন্য দেয়া হয় যখন ভোটের দিন সকালবেলায় এজেন্টরা ফর্ম 10 নিয়ে আসে, সেই ফর্ম 10-এ এজেন্টের সইটা এই স্পেসিমেন্ট সিগনেচার সই থেকে আপনাদেরকে মেলাতে হবে। তো যে কারণে এটা দেয়া হয়, কিন্তু এখান থেকে আপনি এই সংখ্যাটা পেয়ে যাবেন। এরপর আসছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দি কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ মক পোল যখন হয় বা ভোট যখন শুরু হয় তখন কতজন এজেন্ট উপস্থিত ছিল, সেই সংখ্যাটা হচ্ছে 4। এই সংখ্যাটার সঙ্গে আবার মিল থাকবে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 1, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। এই ট্যালিগুলো আপনাদেরকে কিন্তু রাখতে হবে। আমি যে কারণে বলছি একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন। তারপর নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভড লেট, অর্থাৎ শিডিউল টাইম, ধরুন ভোট শুরু হওয়ার যে সময় সেটা বিভিন্ন সময় 1 ঘন্টা আগে পিছুও হয়। তো ধরুন সকাল 7টায় ভোট শুরুর সময়, 7টার পর কতজন এসেছে। যদি লেটে কেউ আসে, ধরুন একজন লেটে এসেছে, তখন এখানে 1 লিখবেন, যদি লেটে না আসে নীল লিখবেন। এবার এখানে লেটে কে এলো না এলো এই রিফ্লেকশনটা আবার চলে যাবে মক পোল সার্টিফিকেটে, পাশে আমি লিখে দিয়েছি। মক পোল সার্টিফিকেটেও দেখবেন কজন এজেন্ট লেটে এসেছে সেই সংখ্যাটা লিখতে হবে, তাহলে তার সঙ্গে যেন এর মিল থাকে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। তারপর নাম্বার অফ পোলিং এজেন্ট কতজন উপস্থিত ছিল ভোট যখন শেষ হয়, ধরুন সেই সময় 3 জন ছিল, একজন আর আসেনি, ভাত খেতে গেছে, 4 জনের মধ্যে একজন আর আসেনি, 3 জন ছিল। তাহলে এই 3 সংখ্যাটা আবার কোথায় আপনার থাকবে, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 3 অ্যান্ড পার্ট 4, এন্ড অফ পোল আর একটা এন্ড অফ সিলিং অফ ভোটিং মেশিন বা ভোটিং ক্যারিং কেস। ওই যে ডিক্লারেশন সেখানে আপনি 3 জন এজেন্টের সই থাকবে, এখানে সংখ্যাটা 3 হবে। এই ক্রস চেকিংটা কিন্তু আপনারা করবেন। এবার 10 নম্বরে এই যে জায়গাটা ভালো করে বুঝুন, এটা অনেক সময় গন্ডগোল করে। এরপর কিন্তু অতটা মানে জটিল বিষয় সেরকম কিছু নেই। সেটা হচ্ছে আপনার বুথে কতজন ভোটার অ্যাসাইন্ড, এই সংখ্যাটা কোথা থেকে পাবেন না, ইলেকট্রাল রোলের যেটা মার্কড কপি, যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকে, তার টপ সিটে দেখবেন আপনার টোটাল ভোটারের সংখ্যা লেখা আছে। ধরুন আমি প্রথমে নীল কালিটা বোঝাচ্ছি, আপনার বুথে টোটাল 1025 জন ভোটার। এবার যদিও এইবারে বিধানসভা ভোটে বা অনেক সময় 1000-এর বেশি থাকে না, তো যাই হোক এটা এক্সাম্পল, 1025 ভোটার। তারপরে 2 বলছে নাম্বার অফ ইলেক্টরস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্কড কপি অফ দি ইলেকট্রাল রোল, অর্থাৎ কতজন ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে এসে ওই ইলেকট্রাল রোলের মার্কড কপিতে ডাক পড়েছে, অর্থাৎ সোজা কথায় কতজন ভোট দিয়েছে, তাহলে সেই সংখ্যাটা 800। তারপরে বলছে 17A, অর্থাৎ রেজিস্টার অফ ভোটার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, সেখানে কতজনাকার নাম এন্ট্রি হয়েছে। তাহলে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যতজন এসেছে
সবাই সেকেন্ড পোলিং অফিসারের কাছে নাম এন্ট্রি করেছে, তবেই তারা ভোট দিয়েছে, তাহলে সেই সংখ্যাটাও 800। এরপর বলছে ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়েছে, সেই সংখ্যাটাও 800। আমি প্রথমে সহজ ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তারপর 5 নম্বর পয়েন্টে বলছে কতজন ভোট দেবো না বলে ঠিক করেছে, অর্থাৎ 17A মানে সেকেন্ড পোলিং অফিসারের কাছে নাম রেজিস্টার করার পর তারা রিফিউজ টু ভোট, মানে ভোট দেবো না, সেটা ভয় খেয়ে হোক কোনো কারণে হোক তারা চলে গেছে। সেক্ষেত্রে আপনারা জানেন 17A বা পাশে রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট লিখে সই সাবুত করতে হয়, তো সেই সংখ্যাটা নর্মালি এখন আর হয় না, আমি নীল লিখেছি। তাহলে এটা হলো সিম্পল প্রসেস। এবার আমি সবুজ কালিটা যাচ্ছি, তাহলে আমার 1025 ভোটার, 800 জন মার্কড কপিতে দাগ পড়েছে, 800 জন 17A নাম নথিভুক্ত করার পর এবার 2 জন বলছে আমরা ভোট দেবো না। তাহলে সেক্ষেত্রে দেখুন 5-এর পয়েন্টে 2 হয়েছে, তাহলে ওই দুটো ভোট আর মেশিন পর্যন্ত গেল না, তাহলে মেশিনে ভোট দুটো কম পড়লো, কারণ তারা 17A নাম রেজিস্টার করার পর পালিয়ে গেছে যে কোনো কারণেই হোক। তাহলে মেশিনে দুটো ভোট কম, তখন মেশিনে ভোট হবে 798। এটা হলো সবুজটা। এবার আমি লাল কালিটা বোঝাচ্ছি। লাল কালির আবার দুটো কেস। ধরুন ওই 1025 ভোটারের পর আপনারা 4 জন, বা ধরুন বিভিন্ন যে গাড়িগুলো ভোটেতে খাটে তার ড্রাইভার, খালাসি, সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, এরকম তো ইডিসি প্রডিউস করে ভোট অনেকেই দেয়, যেটাকে আমরা ইলেকশন ডিউটি সার্টিফিকেট বলি। তো ধরুন আপনার বুথে টোটাল 4 জন ইডিসি ভোট দিয়েছে বা আপনারা দিয়েছেন, তাহলে 1025 প্লাস 4 ইডিসি, তখন আপনার টোটাল ভোটার হবে 1025 প্লাস 4 ইডিসি। এবার তার মধ্যে ফার্স্ট কেস হচ্ছে কি, তাহলে এবার কতজন মার্কড কপিতে দাগ পড়েছে না 800 জন। দেখুন এখানে সংখ্যাটা কিন্তু 4 বাড়লো না। কেন বাড়লো না? কারণ একটা বিষয় ভালো করে বুঝুন, আপনারা ধরুন আপনারা 4 জন ওই বুথে ভোট দিচ্ছেন, এবারে দেখুন ওই বুথের যেটা মার্কড কপি তাতে তো আপনাদের নাম থাকবে না। আপনারা একই বিধানসভাতে বাড়ি এবং ভোট করতে গেছেন বলে সেই বুথে ভোটটা দিচ্ছেন, কিন্তু বুথটা তো আপনার সেম নয়, তাহলে সেখানকার মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে আপনাদের নাম থাকবে না। কাজে আপনারা 4 জন সেখানে ভোট দিলেও মার্কড কপিতে আপনাদের দাগ পড়ছে না, বা মার্কড কপি অনুযায়ী ভোটারের সংখ্যাটাতে আপনাদের 4 জনকার নামটা কিন্তু বাড়বে না। তাহলে এখানে ওইখানে সংখ্যাটা 800 হলো, কিন্তু 17A সংখ্যাটা 804 হলো, কারণ 4টে ইডিসি ভোট 17A কিন্তু রেজিস্টার হবে, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে। তাহলে 4টে ইডিসি ভোট বাড়ার জন্য সেকেন্ড পোলিং অফিসারের 17A এন্ট্রি 4টে বাড়বে, তাহলে ভোটার অ্যাজ পার 17A এইটা হলো 804। আর ভোট দেবো না এরকম কেউ বলেনি, তাহলে মেশিনে তো ভোট গেল 804। এবার এইটাই আমি আর একটা করেছি যে এবার এই 804টে যে মোট ভোট পড়ার কথা, এদের মধ্যে ধরুন 2 জন রিফিউজ টু ভোট আছে, তখন সেক্ষেত্রে মেশিনে ভোট যাবে 802। ব্যাস এই হলো সহজ হিসাব, আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। এবার এখানে এই হিসাবটা যা হবে দেখুন আমি পাশে লিখে রেখে দিয়েছি, এই টোটাল হিসাবটা কিন্তু ফর্ম 17C-তে থাকবে। তাহলে 17C এর সঙ্গে যেন, যেটা আমরা অ্যাকাউন্ট অফ ভোটস বলি, তাহলে 17C এর সঙ্গে যেন এখানটা সামঞ্জস্য থাকে, এটা খেয়াল রাখবেন। এবার এইটার বাঁ দিকে ফার্স্ট পোলিং অফিসার সই করবেন, আর ডান দিকে সেকেন্ড পোলিং অফিসার সই করবেন। সেকেন্ড পোলিং অফিসার কেন না, সিগনেচার অফ পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স। রেজিস্টার অফ ভোটার্স মানে ফর্ম 17-এ সেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, তাই ডান দিকে সইটা অসিত রায় সেকেন্ড পোলিং অফিসার, বাঁ দিকে সত্য কিঙ্কর সাহানা ইনি ফার্স্ট পোলিং অফিসার। একটা চ্যাপ্টার ক্লোজ হলো। এরপরে এখানে এবার বলে রাখি, আমি যে এখানে 10 নম্বর পয়েন্টে যেটা নীলকালিতে বুঝিয়েছি, টোটাল 800 জন ভোট দিয়েছে, আমি সেই 800 নিয়ে এবার এক্সাম্পলগুলো দেখাচ্ছি। এবার 11 নম্বরে বলছে যারা ভোট দিল তাদের মধ্যে পুরুষ কতজন, মহিলা কতজন। তা ধরুন আমার পুরুষ 450, মহিলা 350, থার্ড জেন্ডার নেই, তাহলে টোটাল আমার 800 ভোট পড়েছে। এবার এই মহিলা পুরুষটা কোথা থেকে পাবেন না, ফার্স্ট পোলিং অফিসারকে একটা ট্যালি শিট মেনটেন করতে হয় মেল ফিমেল, তো সেই মেল ফিমেল ট্যালি শিট থেকে আপনি সংখ্যাটা পেয়ে গেলেন। বেশ, এরপরে চ্যালেঞ্জ ভোট। প্রথমেই বলে রাখি আজকাল আর চ্যালেঞ্জ ভোট হয় না, কারণ খুব দক্ষতার সঙ্গে এখন মার্কড কপিগুলো ঠিকঠাক করা হয়, সংশোধন করা হয়। তো নর্মালি এই চ্যালেঞ্জ ভোটের যে 4টে পয়েন্ট আছে নীল হবে, কিন্তু যদি চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে কীরকম বিষয়টা। এবার চ্যালেঞ্জ ভোট মানে কি, চ্যালেঞ্জ করে কারা আগে এটা বুঝতে হবে। চ্যালেঞ্জ করে পোলিং এজেন্টরা। একজন ভোটার ভোট দিতে এসেছে, তখন কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়তো বলছে স্যার এ ভুয়ো ভোটার, আমি একে চ্যালেঞ্জ করছি। তো চ্যালেঞ্জ করতে গেলে তাকে 2 টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। দিয়ে যদি তার চ্যালেঞ্জটা সত্যি হয়, অর্থাৎ যদি ভোটারটা ভুয়ো হয়, তখন সেই 2 টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। আর যদি চ্যালেঞ্জটা ফলস হয়, অর্থাৎ ভোটার যদি সঠিক হয়, তখন তার 2 টাকাটা ফরফিট হয়ে যাবে, অর্থাৎ সরকারের খাতায় জমা পড়বে। এই হচ্ছে ঘটনা। তো এবার ধরুন এরকম চ্যালেঞ্জের কেস হয়েছে 5টা, অর্থাৎ 5বার পোলিং এজেন্টরা চ্যালেঞ্জ করেছে।
তাহলে তার জন্য 5 দুগুণে 10 টাকা তাকে জমা দিতে হবে। এটা হলো প্রথম ঘরটা। এবার 2 নম্বরে নাম্বার অ্যালাউড, অর্থাৎ অ্যালাউড মানে কি অ্যালাউড ফর ভোট, তার মানে ভোটারকে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে, তার মানে কি চ্যালেঞ্জটা ফলস, মিথ্যা, তবেই ভোটার সত্যি, তবেই ভোটার ভোট দিতে পারলো। তাহলে এরকম ধরুন কেস 3টে, তাহলে ভোটার ভোট দিতে পারলো মানে চ্যালেঞ্জটা ফলস, তার মানে 3টে চ্যালেঞ্জ আপনার ফরফিট হয়ে যাবে টাকাটা, তার মানে 3 দুগুণে 6 টাকা সে ফেরত পাবে না। ওইটা দেখুন একদম তলাতে আছে, অ্যামাউন্ট ফরফিটেড রুপিস 3 × 2 6 টাকা, যেহেতু 3টে চ্যালেঞ্জ ফলস হয়েছে। এবার 2টো চ্যালেঞ্জ মনে করুন সঠিক। 3 নম্বর পয়েন্ট নাম্বার রিজেক্টেড, অর্থাৎ রিজেক্টেড ফর ভোট, তাহলে রিজেক্টেড ফর ভোট মানে কি ভোটার ভুয়ো, তার মানে চ্যালেঞ্জটা সঠিক, তাহলে চ্যালেঞ্জ সঠিক হলে টাকা ফেরত দিয়ে দিতে হবে এজেন্টকে। তাহলে এরকম 2টো কেস হয়েছে, তাহলে ₹4 রিফান্ড, তাহলে টোটাল 10 টাকা জমা পড়েছিল, 4 টাকা এজেন্ট ফেরত পেয়ে গেল 2টো চ্যালেঞ্জ সঠিক বলে, আর 3টে চ্যালেঞ্জ ভুল বলে 6 টাকা ফরফিট হয়ে গেল। এবার এই রিফ্লেকশনটা কোথায় যাবে? ফর্ম 14 মানে কি লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস বা লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স, সেখানে এই রেকর্ড থাকবে। আর অ্যানেক্সটার 8 হচ্ছে আপনার মানি রিসিপ্ট, তো মানি রিসিপ্টে আপনাকে বিল কাটতে হবে, তো এই রিফ্লেকশনটা কিন্তু সেখানে যাবে। এটা মিলল। 13 নম্বরে বলছে যারা ইডিসি প্রডিউস করে ভোট দিয়েছে, তো ধরুন আপনার বুথে 4 জন ইডিসি মানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে ভোট দিয়েছে, তাহলে সেই সংখ্যা আপনি 4 লিখলেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স, অর্থাৎ ওভারসিজ ইলেক্টর্স এগুলো হয় না নর্মালি, মানে ওভারসিজ মানে সমুদ্রের ওপারের মানুষ বা বিদেশি, তো এই বিদেশিরা ভোট দিলে তাদের কিন্তু অরিজিনাল পাসপোর্ট প্রডিউস করে ভোট দিতে হবে। এই নিয়ে আমি আমার আলাদা ভিডিও দেওয়া আছে, ভিডিও শেষে আপনারা স্ক্রিনেতে সেই ভিডিওগুলো সব দেখতে পাবেন। তো নর্মালি এগুলো হয় না, যদি এরকম কেউ ভোট দেয় আপনি তাহলে সেই সংখ্যাটা লিখবেন অরিজিনাল পাসপোর্ট দেখে ফার্স্ট পোলিং অফিসার, আর না হলে নীল লিখবেন। এবার হচ্ছে কম্প্যানিয়ন নিয়ে যারা ভোট দিয়েছে, দেখুন কম্প্যানিয়ন নিয়ে ভোট দেওয়ার রীতি আছে। অন্ধ বা অশক্ত, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার যারা, তারা সহযোগী বা কম্প্যানিয়ন নিয়ে ভোট দিতে পারে। তো এরকম কেস যদি আপনার বুথে হয়, তাহলে ধরুন 5 জন এরকম কম্প্যানিয়ন নিয়ে ভোট দিচ্ছে, তাহলে সংখ্যাটা 5 লিখলেন। সেই রিফ্লেকশনটা কোথায় যাবে? ফর্ম 14 মানে কি লিস্ট অফ আপনার ওই ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার। আমি আবার বলছি, ফর্ম 14 হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। আর অ্যানেক্সটা 12 কোনটা না? ডিক্লারেশন অফ কম্প্যানিয়ন, যে কম্প্যানিয়নরা তাদের হয়ে ভোট দেবে সহযোগী, তাদেরকে ডিক্লারেশন দিতে হয়, সে নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো তাহলে এবার এইখানে 5 সংখ্যাটার সঙ্গে ওই ফর্মগুলোর যেন মিল থাকে, আমি এটা বলতে চাইছি। 5 নম্বরে প্রক্সি ভোট। দেখুন প্রক্সি ভোট কখন হয়? এই যে আপনার বুথে যারা সেন্ট্রাল ফোর্স ডিউটি করছে, ধরুন কারোর বাড়ি নাগাল্যান্ডে, সে আপনার বুথে ডিউটি করছে, এবার তাদেরও ধরুন সেখানে বিধানসভা ভোট আছে, আমি তর্কের খাতিরে ধরলাম, একই সময় তাদেরও এরিয়ায় বিধানসভা ভোট আছে, তাহলে সে তো তার ওখানে ভোট দিতে পারবে না, তখন তার জন্য প্রক্সি ভোটারের ব্যবস্থা করা হয়, সেটা রিটার্নিং অফিসার ব্যবস্থা করবেন। এবং আপনার বুথে যদি এরকম প্রক্সি ভোটের কেস থাকে, সেটা ডিসি থেকে আপনাকে লিস্ট দিয়ে দেওয়া হবে, যেটাকে বলা হয় ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সংক্ষেপে CSV লিস্ট। যদি আপনাকে সেরকম কোনো লিস্ট দেওয়া হয়, তাহলে আপনি বুঝবেন আপনার বুথে প্রক্সি ভোট হবার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যটা প্রক্সি ভোট হবে, তার যে আবার নিয়মকানুন, সে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেই নিয়ম মেনে তাদের ভোট হবে। যদি সেরকম ভোট আপনার বুথে পড়ে, এখানে সেই সংখ্যা লিখবেন, না হলে নীল। এবার নাম্বার অফ টেন্ডার ভোট, আজকাল টেন্ডার ভোটও হয় না। যদি টেন্ডার ভোট হয়, ধরুন 2টো আপনার টেন্ডার ভোট হয়েছে, তাহলে এখানে 2 লিখবেন। এবার যদি টেন্ডার ভোট হয়, লিস্ট অফ টেন্ডার ভোট, তার রিফ্লেকশনটা চলে যাবে ফর্ম 17B, তার সঙ্গে যেন এখানে মিল থাকে। এবার হচ্ছে নাম্বার অফ ইলেক্টর্স হু, এজ সংক্রান্ত, এই এজ সংক্রান্ত ব্যাপারটা হওয়া উচিত নয়। ধরুন কাউকে দেখে আপনার মনে হচ্ছে বাচ্চা, তার 18 বছর হয়নি, কিন্তু 18 বছর না হলে তার এপিক হবে না, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনি তাকে ডিক্লারেশন নিতে পারেন যে তোমার 18 বছর হয়েছে, তুমি এই মর্মে ডিক্লারেশন দাও। তো ধরুন এরকম ডিক্লারেশন আপনি 5 জনাকার থেকে নিয়েছেন, আর 2 জনাকার আমরা সন্দেহ হলেও তারা ডিক্লারেশন দিতে চায়নি। তো কিন্তু এই বিষয়টা রিফ্লেকশনটা কোথায় যাবে? অ্যানেক্সটার 10 আর অ্যানেক্সটার 11, এটা যেন খেয়াল থাকে। তবে নর্মালি এসব সন্দেহ করতে যাবেন না, সন্দেহ করার কোনো প্রয়োজন নাই, এই সংখ্যাগুলো নীল হবে। এরপরে দেখুন আপনার বলছে যে বিশেষ কোনো পরিস্থিতিতে ভোট আপনার বন্ধ রাখতে হয়েছিল কিনা। নর্মালি এগুলো হয় না, নো লিখবেন। যদি হয়, ধরুন প্রচুর ঝড় বৃষ্টি হয়ে লোডশেডিং হয়ে গেছে, তখন আপনি ইয়েস ন্যাচারাল ক্যালামিটি লিখবেন। বা এবার যদি কোনো আপনার বুথে অশান্তি, হামলা টামলা হয়, আপনি সেগুলো এখানে লিখতে পারেন, যেমন পরিস্থিতি হবে। এবার 19 নম্বরের পয়েন্টটা, এটা অনেকে গন্ডগোল করে ফেলেন। দেখুন
এখানে ধরুন ভোট 7টা থেকে 5টা পর্যন্ত ভোটের ডিউরেশান। এবার আমি আগে ডান দিকে একটু SMS রিপোর্টটা আগে বলি, তারপর আমি ব্রেকআপটা দেখাবো। ধরুন আমরা যে মোবাইল থেকে SMS পাঠাই, ধরুন সকাল 9টায় মোট 200 ভোট পড়েছে, আপনি SMS পাঠালেন 2টো। সকাল 11টাতে মোট ভোট পড়েছে 350, আপনি SMS পাঠালেন 350। এরকম 3টের সময় ধরুন মোট ভোট হয়েছে 650, আর 5টাতে ভোট শেষ হয়েছে, তখন টোটাল ভোট 800, আপনি মেসেজ পাঠিয়েছেন। এবার এখানে কিন্তু টোটাল ভোটটা চাইছে না, এখানে চাইছে ওই 2 ঘন্টায় ব্রেকআপটা। যেমন 7টা থেকে 9টা 200 ভোট পড়েছে, এটা ঠিক আছে। এরপরে একটা ভালো করে বুঝে নিন, ডান দিকে আমি লিখেছি 11টার সময় টোটাল ভোট 350, আপনি মেসেজ পাঠিয়েছে 350। এবার তার আগের লাইনে 9টা পর্যন্ত ভোট হয়েছে 200, তাহলে 9টা থেকে 11টা ওই 2 ঘন্টায় ভোট পড়েছে 150। তাহলে সেকেন্ড লাইনে নীল ঘরেতে আমি লিখবো 150, কারণ ওখানে আইটেমটা আছে ফ্রম 9 AM টু 11টা AM, অর্থাৎ ওই পার্টিকুলার 2 ঘন্টায় আমার কটা ভোট পড়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 150। এইভাবে ব্রেকআপ। আমি আরেকটা বলি, যেমন ধরুন 1টা পর্যন্ত টোটাল ভোট লাল কালিতে লেখা আছে 450, ঠিক তার আগের ওপরের ঘরটায় 11টা পর্যন্ত মোট ভোট 350, তাহলে 11টা থেকে 1টা পর্যন্ত ভোট পড়েছে 450 মাইনাস 350 মানে 100টা। এবার নীলকালিতে থার্ড লাইনটা দেখুন, ফ্রম 11টা AM টু 1টা PM, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 100। এইভাবে লিখবেন, দিয়ে আপনার টোটাল ব্যাপারটা মিলে গেল। এবার সবুজ কালিতে আমি পরে ব্যাখ্যা করছি। এবার এখানে যদি টাইম আপনার 1 ঘন্টা আগে পিছু হয়, যেমন হবে সেভাবে এখানে ফর্ম থাকবে, সেভাবে লিখতে হবে। এবার বলছে নাম্বার অফ স্লিপস ইস্যুড, অর্থাৎ যখন ভোট শেষ হয়, যদি আপনার কিউ লাইন ভোটার বেশি থাকে তখন স্লিপ ইস্যু করতে হবে। তো ধরুন আপনার সঠিক সময়ে ভোট শেষ হয়ে গেছে, ইস্যু করতে হয়নি, আপনি নীল লিখলেন। এবং 20 বিটা বলছে ফাইনালি কটার সময় ভোট শেষ হয়েছে। এবার যেহেতু আপনি কিউ স্লিপ ইস্যু করেননি, তাহলে আমরা ভোট শেষ হয়েছে 5টা, এটা হচ্ছে নীলকালির কেস। এবার ধরুন আপনার যখন 5টা বাজছে ভোট শেষ, তখন আপনি বুথে আপনার ভোটারের লাইন রয়েছে, কিউ স্লিপ দিতে হলো। আপনি ধরুন 50 জনাকে কিউ স্লিপ দিয়েছেন, তাহলে 50 জনাকে যদি কিউ স্লিপ দেন, আর টোটাল ভোট তো আমি 800টা পড়েছে প্রথমেই বলেছি, তাহলে লাস্ট আওয়ারে 3টে থেকে 5টা পর্যন্ত ওই সময় তাহলে ভোট যেটা আমি 150টা দেখিয়েছি নীলকালিতে, তাহলে সেটা অ্যাকচুয়ালি হবে 100টা, কারণ 50 জন ভোট আমার লাইনে আছে। ঠিক একই রকম 5টা পর্যন্ত টোটাল ভোট যেটা আমি 800 দেখিয়ে ভোট শেষ করেছিলাম, তাহলে সেটাও 50টা কম হবে, তাহলে সেটা হবে 750। এটা বোঝা গেল। আর সেই 50টা আমার কোথায় দাঁড়িয়ে আছে, কিউতে, তাহলে তখন আমি কতজনাকে কিউ স্লিপ ইস্যু করেছি সংখ্যাটা লিখবো 50। এবার ধরুন ওই 50 জনাকার ভোট নিতে নিতে আমরা আরও 40 মিনিট টাইম লাগলো, তাহলে 5টায় বদলে তখন ভোটটা আমরা শেষ হবে 5টা 40-এ, যেটা আমি লাল কালিতে লিখেছি। অ্যাকচুয়াল ভোট শেষ হয়েছে কটায়, 5টা 40। এবার এখানে আমি একটা কথা বলি, এই অ্যাকচুয়াল টাইমটা অ্যাকচুয়ালি লিখবেন, তার কারণ আপনি যখন কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটন টিপবেন, তখন কিন্তু আপনার পোল এন্ডের টাইম শো করবে, যেটা রেকর্ড হয়ে যাবে। কাজে আপনি এখানে ভুল লিখলেও কিন্তু ওখানে ধরা পড়ে যাবেন। কাজে ক্লোজ বটন যখন টিপবেন, তখন ঘড়িতে দেখে নেবেন কটা বাজছে, সেই টাইমটা কিন্তু এখানে পুট করবেন। ওখানে যা টাইম শো করবে এখানেও সেই টাইম পুট করবে। এরপরে হচ্ছে দাঙ্গামা হাঙ্গামার বিষয়। এইখানটায় আমি বারবার বলছিলাম, যদি আপনি এখানে সেরকম রিমার্কস দেন, আপনার বুথে কিন্তু রিপোল হবে। এটা হচ্ছে ঘটনা। এবার বলছি ইলেকট্রাল অফেন্সেস উইথ ডিটেলস, এগুলো আমি একটু বাংলায় লিখে দিয়েছি, অনেকের বুঝতে সুবিধা হবে। নির্বাচনী অপরাধ কোনো কিছু ঘটেছিল কি না বা কতবার ঘটেছে, তো নর্মালি এগুলো ঘটে না, তো আমি এটা নিয়ে বিশেষ কিছু বলবো না। তো যে কারণে আপনারা নীল নো সমস্ত কিছু করে দেবেন। যেমন একটু বলে দিই, যেমন বুথের 100 মিটারের মধ্যে মাইক বাজিয়ে ভোট চাইছিল কি না, ভোটারকে প্রভাবিত করা বা জাল ভোট, প্রতারক দ্বারা নথি নষ্ট করা, ভোটারকে ঘুষ দেওয়া, ভয় দেখানো, বুথ দখল, এই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে আপনি ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। 22-এর বলছে কোনো কারণে ভোট বাধাপ্রাপ্ত হয়েছিল কিনা বা বন্ধ ছিল কিনা, বিঘ্নিত বা বাধাপ্রাপ্ত, সেটা দাঙ্গা, প্রকাশ্যে হিংসাত্মক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বুথ দখল, ভোট যন্ত্র বিকল, অন্য কোনো কারণ। তো যদি এই যেমন প্রাকৃতিক দুর্যোগটা আমি একটা আগে বললাম, যদি কোনো কারণে বুথ দখল বা কোনো মেশিন খারাপ হয়ে গেছে, সেটাও হতে পারে, ভোট বন্ধ ছিল আমার 2 ঘন্টা, সেটা এখানে মেনশন করবেন। যদি না থাকে মেনশন করবেন না। তারপর 23-এর পয়েন্টটা বলছে ভোট যন্ত্র কলুষিত হওয়া। ভোট যন্ত্র মানে কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট, কী কী কারণে হতে পারে, বেআইনি অপসারণ, আমরা কন্ট্রোল ইউনিটকে নিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেল, বা ধরুন ধরে কাচারে ভেঙে দিল, নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, বা ক্ষতিগ্রস্ত বিকৃত করে দিল। যদি এরকম কোনো ঘটনা ঘটে সেগুলো এখানে মেনশন করবেন, তখন ইয়েস লিখবেন, আদারওয়াইজ নো। 24-এর পয়েন্ট হচ্ছে কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা ক্যান্ডিডেট কোনো গুরুতর অভিযোগ করেছে কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। 25-এর বলছে নাম্বার অফ কেস অফ বেঞ্চ ল অ্যান্ড অর্ডার। আচ্ছা, আইন শৃঙ্খলা জনিত কোনো ল অ্যান্ড অর্ডারের মানে ব্রেক হয়েছিল কিনা, মানে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছিল কিনা, সেরকম যদি কিছু হয়, ধরুন দুষ্কৃতী এসে ল অ্যান্ড অর্ডারকে গোলমাল করে দিয়েছে, যদি হয় আপনি ইয়েস লিখবেন, নাহলে আপনি নো লিখবেন।
এরপরের 26-এর পয়েন্টটা ভালো করে দেখে রাখবে, এটা অনেক কাজে লাগবে। রিপোর্ট অফ মিস্টেক্স অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অ্যাট দি পোলিং স্টেশন, অর্থাৎ ওই বুথের মধ্যে কোনো ভুল ত্রুটি বা বেনিয়ম হয়েছে কিনা। এটাতে ভয় খাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এটা ভালো। কেন বলছি, ধরুন আপনি প্রিজাইডিং অফিসার, বুথের মধ্যে যাই হোক আপনার রেসপন্সিবিলিটি, কোনো কিছু ভুল হয়ে গেছে বা আপনি নিয়মটা ঠিকমতো মানেননি, সেটা এখানে আপনি লিখে দিতে পারেন, যেটা আর সংশোধন করা সম্ভব নয়। যেমন ধরুন কন্ট্রোল ইউনিটের স্পেশাল অ্যাড্রেস ট্যাগ বা গ্রিন পেপার সিল, এগুলোতে আপনি সই করতে ভুলে গেছেন বা এজেন্টদের সই করাতে ভুলে গেছেন বা ডিস্টিংগুইশিং মার্ক দিতে ভুলে গেছেন, তো আর তো সেটা ছিঁড়তে পারবেন না, খুলতে পারবেন না, তো সেটা এখানে লিখে দেবেন। বা ওই যে কম্প্যানিয়ান, যারা আপনার অন্ধ বা অশক্ত ভোটারদের সঙ্গী হয়ে ভোট দেবে, তাদের ডিক্লারেশন নিতে ভুলে গেছেন, বা কোনো ফর্মে এজেন্টদের সই করাতে ভুলে গেছেন, হ্যাঁ বুথে গিয়ে আপনার আরসিতে গিয়ে মনে পড়ছে, তো তখন তো আর সেটা সম্ভব না। মানে যে ভুলটাকে রিকভার করতে পারবেন না, সেটা এখানে স্পষ্ট ভাষায় স্বীকার করবেন যে এই ভুলটা আমার হয়েছে, ব্যাস, তাতে কোনো কিচ্ছু অসুবিধা নেই, তাতে আপনাকে কেউ নিয়ে কোনো করবে না। কাজেই যদি কোনো ভুল হয় যেটা রিকভার করা যাবে না, সেটা এখানে মেনশন করে দেবেন যে এই মিস্টেকটা হয়েছে। বা আগে পিছু যদি হয়, এই যে বেনিয়ম, ধরুন আপনি একটার সময় মেসেজ পাঠাতে ভুলে গেছেন, হতেই পারে, লিখবেন আমি একটার সময় মেসেজ পাঠাতে ভুলে গেছি, তো এরকম যদি কিছু ভুল হয় এখানে মেনশন করে দেবেন। এবার এই 27 পয়েন্ট একটু ভালো করে বলি। এবারে এর আগের পয়েন্টগুলো সব দেখুন নো 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 চলছে, তো এই করতে করতে অনেক সময় হয় কি 27টাও আমরা নো লিখে দিই, কিন্তু 27টা ইয়েস করবেন। কারণ 27-এ শুধু কি বলা আছে না, আপনি ওই যে 4টে ডিক্লারেশন, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1 থেকে পার্ট 4, এটা আপনি করেছেন কিনা। যেমন হোয়েদার দি ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দি কমেন্সমেন্ট অফ পোল, ভোট শুরুর আগে আপনি ঘোষণা করেছেন কিনা। ইফ নেসেসারি ডিউরিং দি কোর্স অফ পোল, অর্থাৎ নিউ ভোটিং মেশিন, ভোট যন্ত্র খারাপ হওয়ার জন্যে পার্ট 2 আপনি ফিল আপ করেছেন কিনা। তারপরে এন্ড অফ দি পোল অ্যাজ নেসেসারি, ভোট শেষ হওয়ার পর, অর্থাৎ ডিক্লারেশনের পার্ট 3 পার্ট 4 এগুলো আপনি করেছেন কিনা। তো আপনি সেগুলো করেছেন, কাজে এটা আপনি ইয়েস লিখবেন, যেন এটা আবার ঝোঁকের মাথায় নো লিখে দেবেন না। দিয়ে বাঁদিকে প্লেস আপনার বুথের নাম, ভোটের ডেট দেবেন, ডান দিকে প্রিজাইডিং অফিসার সই করে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, আর ফর্মটার ওপর তো ডিস্টিংগুইশিং মার্ক দেওয়াই আছে। তো এই হলো আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করার কমপ্লিট গাইডলাইন। আমার মনে হয় না এর বাইরে আর কিছু থাকতে পারে। এবার এইটা যদি ভালো করে বোঝেন, আমি যেটা বারবার বলতে চাইছি, এইখানে কোনো একটা পয়েন্ট এন্ট্রির সঙ্গে তার রিলেটেড ফর্মগুলো কিন্তু কানেক্টেড আছে, তাহলে টোটাল বিষয়টাই কিন্তু আমরা মাথার মধ্যে ঢুকে যাবে যে কোনটার সাথে কোনটা আমি ট্যালি করব, কোনটার সাথে কোনটা আমি ক্রস চেকিং করব। আমি এই জায়গাটা বারবার বলতে চাইছি। কাজে প্রিজাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করাটা ভালো করে শিখে নেবেন, তাহলে আপনার ভোটটা পরিচালনা করতে খুব সুবিধা হবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।